আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো শুরুতেই আমি তোমাদেরকে বলে নিই, আজকে আমরা যোগজীকরণ শুরু করব। তো এর আগে আমরা অন্তরীকরণ পুরোটা শেষ করছিলাম। আজকে থেকে হচ্ছে আমাদের অন্যতম ক্যালকুলাসের অন্যতম ইম্পর্টেন্ট শাখা, যেটাকে আমরা বলি যোগজীকরণ। এই যোগজীকরণকে অনেকে একটু ভয় পায়, বাট আমরা আশা করব আমাদের এই কোর্সটা শেষ করার পর সবাই একটা কথাই বলবে, যোগজীকরণ কঠিন কোনো জিনিস নয়, এটাকে শুধুমাত্র বোঝার মতো করে বুঝতে হয়, তার জন্য ইমুভাইকে আসলে প্রয়োজন হয়। তো আমরা আস্তে আস্তে শিখব। তো আমরা আমাদের মতো করে পড়বো, হ্যাঁ, আমরা আমাদের মতো করে পড়বো, তাহলে যোগজীকরণ কঠিন হবে না। অলরেডি আমি অন্তরীকরণ শেষ করাইছি, তোমরা বুঝতেই পারছো যে অন্তরীকরণ আমি কিভাবে করাইছি, আর যোগজীকরণটা আশা করি আমরা আরও একটু সুন্দরভাবে করাইতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। আমাদের শুরুতে কিছু জিনিস জেনে রাখতে হবে, সেই জিনিসগুলো আমি বলবো। আর হচ্ছে শিট, আমরা যোগজীকরণ পুরোটা হচ্ছে আমরা শিট অনুযায়ী করাবো। তো সেক্ষেত্রে শিটটা আমরা তো অলরেডি গ্রুপে দিয়ে দিব, আমরা ক্লাসের পর আস্তে আস্তে আমরা পুরো শিটগুলোই দিয়ে দিব। আর যোগজীকরণের ক্ষেত্রে তোমরা পূর্ণাঙ্গ শিটটা পেয়ে যাবে। হ্যাঁ, আমাদের একেবারে ফার্স্ট টু লাস্ট তোমরা পূর্ণাঙ্গ শিট পাবা যোগজীকরণের ক্ষেত্রে, মানে প্রত্যেকটা অধ্যায়ের তুমি শিট পাবা। অনেক ইম্পর্টেন্ট ম্যাথগুলো সব করা থাকবে। আমার শিটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমার শিটের মধ্যে ইম্পর্টেন্ট সব ম্যাথ করা থাকে, ওই রিলেটেড অন্যান্য ম্যাথগুলো তোমার হোমওয়ার্ক থাকে, কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ হলে সেটা করা থাকে এরকম। তো যার কারণে সুবিধা হয়, তোমাদের বাসায় হোমওয়ার্ক করতে কষ্ট হবে না। আর আমি বলেই রাখি, তোমাকে বাসায় হোমওয়ার্ক করতে হবে আমার শিট থেকে, এবং সেই হোমওয়ার্কগুলো করতে হবে আমার শিটে যেগুলো করা আছে সেগুলো, যেগুলো করা নেই সেগুলো, মানে হচ্ছে যেগুলো করা আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্টগুলো করা আছে। সো তুমি হোমওয়ার্ক করতে গেলে ভাই এটা আপনার শিটে করা আছে আমি করবো না, না, এরকম হবে না। তোমার প্রথম কাজ হচ্ছে করাগুলো করা, ওই করার মতো করে যেগুলো আছে সেগুলো তুমি এরপরে কাভার দিবা। হ্যাঁ, তো আমরা সামনের দিকে আগাই। তাহলে আমরা আস্তে আস্তে, যে আমাদের অনেকে জয়েন করছে, যারা এখনও জয়েন করেনি আস্তে আস্তে আশা করি জয়েন করে ফেলার কথা। আর আমি তোমাদেরকে বলছিলাম আমাদের এই গ্রুপের নোটিফিকেশান অন করে রাখার জন্য, কীভাবে অন করবা সেটার জন্য আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম। তোমরা অলওয়েজ নোটিফিকেশান অন করে রাখবা, আর আমাদের প্রতিদিন ফিক্স শিডিউলে ক্লাস হবে। সো তোমরা নোটিফিকেশান অন করবা, ওই টাইমে আসবা, আইসা ক্লাস করবা, চলে যাবা। আর আমাদের সকল ধরনের আপডেট আমরা গ্রুপে দিয়ে দিব, শিটগুলোও গ্রুপে পেয়ে যাবা, সব কিছু তুমি গ্রুপে পাবা, তোমাকে সব কিছুই দেওয়া হবে। এবং এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা অধ্যায়ভিত্তিক শিটও দিব। আবার হচ্ছে আমাদের অ্যাডমিশনের শিটটা তো তোমাদের জন্য আলাদা করে থাকবে। তারপর হচ্ছে তোমাকে এই অধ্যায়ের জন্য এমসিকিউ শিটটাও দেওয়া হবে, আবার সিকিউ শিটটাও দেওয়া হবে, যে আমাদের বোর্ডে প্রিভিয়াস ইয়ার যেগুলো আসছিল এমসিকিউ সেগুলো সলভ সহ, এবং এক্সট্রা কিছু আমাদের এমসিকিউ সিকিউ থাকবে তোমার প্র্যাকটিসের জন্য। তো আমরা আস্তে আস্তে এভাবে আগাবো। তো আচ্ছা, আদিল প্রশ্ন করতেছে অন্তরীকরণের শর্টকাটের ক্লাসটা কবে নেবেন ভাই? অন্তরীকরণের ক্ষেত্রে আমরা শর্টকাটের অলরেডি একটা ক্লাস দিছিলাম, যে আমরা পাবলিক গ্রুপে দিছিলাম, যে সেটা হচ্ছে লিমিটের উপর। আর আরেকটা ক্লাস হয়তো সামনে কখন আমি ফ্রি থাকি বলতে পারি না, যখন ফ্রি থাকবো আমাদের এই ক্লাসটা তো চলবে, আমাদের পাশাপাশি কখনও যদি আমি ফ্রি থাকি তখন আমি ওই অনুযায়ী একটা শিডিউল দিয়ে হয়তো অন্তরীকরণে আরেকটা শর্টকাটে ক্লাস দিব, আর না হয় যোগজীকরণের পরেই দিব। তো তাহলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। তো তোমরা যারা জয়েন করছো তারা আমাকে একটু কনফার্ম করো আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার কিনা, আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো প্লিজ। যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ,
যেহেতু সব কিছু ক্লিয়ার আছে তাহলে আমরা শুরু করি আমাদের যোগজীকরণ। তো আমাদের যোগজীকরণের শুরুতে আমাকে কিছু ইতিহাস জানতে হবে। ইতিহাস না জানিলে আমাদের প্রিপারেশনটা একটু দুর্বল হবে। তো আমরা প্রথমে কিছু ইতিহাস জেনে নিব, যদিও ইতিহাসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট নয়, বাট তাও জেনে রাখাটা জরুরি। ইতিহাস জেনে রাখলে অনেক সময় আমাদের এমসিকিউতে ইতিহাস থেকে প্রশ্ন চলে আসতে পারে। ইন্টারমিডিয়েটে বা অ্যাডমিশনে কোনো একটা জায়গায় চলে আসলো, তখন তোমার হয়তো দেখা যাবে তুমি এটা পড়ো না, যার কারণে ঝামেলায় পড়ে গেছো। একটা এমসিকিউ মিস মানে 1 মার্কস মিক্স। হ্যাঁ, তো আমরা একটু জেনে রাখলে বেটার, মুখস্থ করতে হবে না, খাতায় নোট ডাউন করে রাখবো, দেন পরে আমরা একবার করে রিভাইজ দিব, অটোমেটিক মাথায় থেকে যাবে। কারণ এগুলো তো রিটেনে আসবে না, এমসিকিউতে আসবে। সো এমসিকিউতে আসলে তোমার জানা থাকলে সেখান থেকে আইডিয়া করে তুমি জাগাইতে পারবা, একেবারে জানা না থাকলে তখন ঝামেলা হয়ে যাবে। ওই কারণে আমাদের এই জিনিসগুলো একটু লিখে রাখতে হবে। তবে তোমরা ক্লাসের টাইমে তো লেখার কোনো প্রয়োজন নেই, ক্লাসের পরে লিখে নিবা আর স্ক্রিনশট তুলে নিবা। অলরেডি বোর্ডে যেটা আছে তার একটি স্ক্রিনশট তুলে নাও। মেহানি মিম, নো ওয়ান মেনশন মি। এই গ্রুপে কাউকে কোনো মেনশন করা হবে না। এই গ্রুপে হচ্ছে নিজ দায়িত্বে আসতে হবে নির্দিষ্ট টাইম অনুযায়ী, কারণ আমরা নির্দিষ্ট ফিক্স শিডিউলে। আর আমার একটা অভ্যাস হলো আমি টাইমের পরে আসি না। সো যেহেতু তোমার টাইমটা ফিক্সড হয়ে গেছে 9টা, দ্যাট মিনস তুমি 9টা থেকে শুরু করো। হয়তো 1 থেকে 2 মিনিট এদিক সেদিক হইতে পারে, এটা নর্মাল, কারণ সবার গড়ির টাইম এক্স্যাক্টলি সেম থাকে না। তো তুমি 9টা থেকে 9টা 5-এর ভিতর তুমি অলরেডি গ্রুপে রিফ্রেশ করলে পেয়ে যাবা। আর তোমাকে নোটিফিকেশান অন করে রাখতে বলছি, যাতে করে আমি লাইভে আসলে তোমার কাছে নোটিফিকেশান যায়। সো এটার জন্য আলাদা করে মেনশনের জন্য ওয়েট করে বসে থাকলে হবে না। তাহলে আমরা শুরু করি যে আমাদের অন্যতম ম্যাথমেটিক্সের উপভোগ্য শাখা, যেটাকে বলি ক্যালকুলাস। অত্যন্ত সোজা। তো আমরা প্রথমত আসি ভাইয়া, আমাদের যে ক্যালকুলাস, এই ক্যালকুলাসকে আমরা 2টা ভাগে বিভক্ত করতে পারি। আমাদের ক্যালকুলাসের মেইন শাখা হচ্ছে 2টা। একটা হচ্ছে ভাইয়া অন্তরীকরণ, আর একটা হচ্ছে ভাইয়া যোগজীকরণ। আমরা এভাবে বলবো, আমি তোমাদেরকে আগেও বলছিলাম ভাইয়া, অন্তরীকরণ মানে হচ্ছে খণ্ডে খণ্ডে বিভক্তকরণ, আর যোগজীকরণ মানে হচ্ছে তাদেরকে একত্রীকরণ। যোগজীকরণ মানে হচ্ছে যোগকরণ, মানে হচ্ছে যোগ করে দিব। জিনিসটা হচ্ছে এরকম, আমাদের এই জিনিসগুলোকে সাপোজ ফর এক্সাম্পল তুমি যে কাজটা করলা, আমাদের এই যে এটা একটা জিনিস, আমরা যে কাজটা করলাম এটাকে একেবারে টুকরো করে ফেললাম, টুকরো করে ফেললাম। এই টুকরোকরণ মানে হচ্ছে অন্তরীকরণ। তাদেরকে একসাথে করে যোগ করে ক্ষেত্রফল নির্ণয়করণ, দিস ইজ কল যোগজীকরণ। তাহলে আমরা দেখতেছি অন্তরীকরণ মানে হচ্ছে তাকে আমি খণ্ডে খণ্ডে বিভক্ত করে ফেললাম, যোগজীকরণ মানে হচ্ছে তাদেরকে একত্র করে ফেললাম। তাহলে তোমরা আমাকে এটা বলো তো, অন্তরীকরণ এবং যোগজীকরণে পরস্পরের বিপরীত প্রক্রিয়া কথাটা বলা যায় কি যায় না? আগে তুমি আমাকে এটা বলো। অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পরের বিপরীত প্রক্রিয়া, এই কথাটা বলা যায় কি যায় না? বললে তুমি রাগ করবা কিনা একটু কমেন্টে বলো তো, যে আমাদের অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পরের বিপরীত প্রক্রিয়া, এই কথাটা বলা যায় কি যায় না? একটু কমেন্টে বলো, কথাটা বলা যায় কি যায় না? যে অবভিয়াসলি যায়। হ্যাঁ, এই যে এখন একটা কথা বললা ভাই, যায়, আজীবন যাবে। এই জিনিসটা আমার যতদিন মাথায় রবে ততদিন যোগজীকরণ আমাদের নতুন কোনো কিছু নাই হবে। অন্তরীকরণকে উল্টে দিলে যোগজীকরণটা হবে, অন্তরীকরণের সূত্রগুলোকে উল্টে দিলে যোগজীকরণের সূত্র বের হবে। ওই কারণে যোগজীকরণের জন্য নতুন সূত্র শিখতে নাই হবে, তাও মাঝে মাঝে আমাদের সূত্র শিখা লাগে। আমরা আজকে যা করব, যোগজীকরণের সূত্র শিখবো অন্তরীকরণ দিয়ে, আজকে ওই জিনিসটাই দেখব। যে কারণ আমি তো বলেই দিছি ভাই, অন্তরীকরণের উল্টা মানে যোগজীকরণ। তাহলে আমি যে জিনিসটা বলতে পারি, ভাই এই জিনিসটাকে অন্তরীকরণ করলে এগুলো পাচ্ছি, তাদেরকে যোগজীকরণ করলে আবার আগের জিনিসটা পাচ্ছি। এর মানে অন্তরীকরণ করে যেটা পাইলাম তাকে যোগজীকরণ করলে আগেরটা পাবো। তাহলে আমি জিনিসটা হচ্ছে এরকম, মনে করো তুমি আমাকে অন্তরীকরণ করে মনে করো নিউটনকে পাইলা। তুমি আমাকে অন্তরীকরণ করলে কি পাইলা? নিউটনকে পাইলা। তাহলে নিউটনকে যোগজীকরণ করে দিলে আমাকে পাওয়া যাবে, কারণ অন্তরীকরণ যোগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া।
ইমু থেকে নিউটনের দিকে যাওয়ার সময় অন্তরীকরণ করতে হচ্ছে, নিউটন থেকে আবার ইমুর কাছে ব্যাক করার জন্য তোমাকে যোগজীকরণ করতে হচ্ছে। এটাকে আমাদের বলা হচ্ছে অন্তরীকরণ যোগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া। আপাতত এতটুকু মাথায় রাখলে চলবে, আমরা এখনও যোগজীকরণ করতেছি না। আগে ইতিহাস জেনে নিই, ইতিহাস কি বলে, ইতিহাস কি বলে। ইতিহাসের কিছু কথা তোমাকে মাথায় রাখতে হবে, তাহলে আসো সেই মাথায় রাখি। আমাদের তাহলে প্রথমে দেখলাম হচ্ছে অন্তরীকরণ, এটা আমরা নবম অধ্যায় অলরেডি আমাদের কমপ্লিটেড। আর যোগজীকরণ আমরা অলরেডি শুরু করতেছি, খেলা হবে, খেলা হবে যোগজীকরণের। এবার আসো আমাদের কিছু ইতিহাস না জানলেই নয়, আর যেই জিনিসগুলো না জানলে হয় সেটা আমরা জানবো না, এটা কি করে হয়, ওই কারণে তোমাদেরকে আসলে জানাইতে হয়। তো ইতিহাসগুলো তো আসলে মনে থাকে না, ইতিহাস খুবই ইন্টারেস্টিং জিনিস, তাও আমাদের মনে থাকে না। তাও মনে না থাকলে একটু জাস্ট চোখ গুলে রাখবা, কারণ এগুলো আমি আবারও বলতেছি এগুলো এমসিকিউতে আসবে, কখনো মুখস্থ লাইন আসবে না, লিখতে হবে না, তোমার এমসিকিউতে আসবে। সো জানা থাকলে আইডিয়া করতে পারবা। তাহলে প্রথমত আসি, আমি কয়েকটা জিনিস মাথায় রাখবো। দেখো লাইনগুলোর মধ্যে কি কি মাথায় রাখবো। সপ্তদশ শতকের শেষ ভাগে, মানে আমাদের বিজ্ঞানী নিউটন মারা যাওয়ার আগে, সপ্তদশ শতকের শেষ ভাগে ইংরেজ বিজ্ঞানী স্যার আইজাক নিউটন ও আরেকটা কথা এখানে লিখি নাই, গটফ্রিড লিবনিজ হচ্ছে আমাদের জার্মান বিজ্ঞানী, এখানে লেখা উচিত ছিল জার্মান বিজ্ঞানী, আমি লিখতে ভুলে গেছি, এখানে লিখে দিই, কারণ লিবনিজ হচ্ছে জার্মানি, একজন জার্মান বিজ্ঞানী। তাহলে ইংরেজ বিজ্ঞানী স্যার আইজাক নিউটন ও জার্মান বিজ্ঞানী গটফ্রিড লিবনিজ স্বাধীনভাবে ক্যালকুলাস আবিষ্কার করেন। কথাটা দেখো, স্বাধীনভাবে, স্বাধীনভাবে, স্বাধীনভাবে। তাহলে ক্যালকুলাস, কয়েকটা প্রশ্ন আনসার এখানে আছে। ক্যালকুলাস কখন আবিষ্কৃত হয়, ক্যালকুলাস বলছে কিন্তু, হ্যাঁ ক্যালকুলাস বলছে কিন্তু, মানে মেইন পুরোটা নিয়ে তারা আলোচনা করছে। ক্যালকুলাস প্রথম আবিষ্কার হয়েছে সপ্তদশ শতকের শেষের দিকে, মনে থাকবে তো সপ্তদশ। তাহলে ক্যালকুলাস কখন আবিষ্কার হলো, সপ্তদশ শতকের শেষের দিকে। কে আবিষ্কার করলো, বিজ্ঞানী নিউটন আর বিজ্ঞানী আমাদের লিবনিজ। বিজ্ঞানী নিউটন কোন দেশের বিজ্ঞানী, উনি হচ্ছে একজন ইংরেজ বিজ্ঞানী। আর আমাদের গটফ্রিড লিবনিজ কোন দেশের বিজ্ঞানী, উনি একজন জার্মান বিজ্ঞানী। তারা কি দুইজনে মিউচুয়ালি একসাথে বন্ধু বন্ধু হয়ে কি করছে, না, একজন আমাদের ইংরেজ আর একজন জার্মান, দুইজন সম্পূর্ণ পৃথকভাবে, মানে নিউটনের গবেষণা করতেছে, লিবনিজের গবেষণা করতেছে। যখন আমাদের দুইজন বের হয়ে আসলো, তখনও মা কি হলো জানো, বিজ্ঞানী নিউটন তো চিন্তা করতেছে আমি পাইয়া গেছি, একটা পাইয়া গেছে, কি পাইছে, আহামরি অনেক কিছু পাই গেছে। এদিকে লিবনিজ এসে বলতেছে আমিও পাইয়া গেছি। একজন আরেকজনের দিকে তাকায় দেখে, বন্ধু তুমি, নিউটন বলে বন্ধু তুমি। এরপর দেখে যে দুইজনে একই জিনিস আবিষ্কার করে বসে আছে, দুইজনে আলাদা আলাদা আবিষ্কার করছে। ওই কারণে কথাটা হচ্ছে কি ভাইয়া, স্বাধীনভাবে, কিভাবে, স্বাধীনভাবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, স্বাধীনভাবে দুইজনেই আবিষ্কার করছে। ওই কারণে ক্যালকুলাসের আবিষ্কর্তা নিউটনকেও বলা যায়, লিবনিজকেও বলা যায়। দুইজনেই আমাদের এটা নিয়ে কাজ করছে এবং দুইজনে একসাথে কাজ করে না, স্বাধীনভাবে কাজ করছে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের সাধারণত ক্যালকুলাসের শাখা দুইটা, একটা অন্তরীকরণ, একটা যোগজীকরণ। অন্তরীকরণের মধ্যে নিউটনের প্রভাবটা বেশি, মানে নিউটন বেশি অ্যানালাইসিস করছে অন্তরীকরণ নিয়ে, আর লিবনিজ বেশি অ্যানালাইজ করছে যোগজীকরণ নিয়ে। এর মানে ক্যালকুলাসে দুজনের অবদান সমানে সমান, দুজনকে আমরা প্রতিষ্ঠাতা বলতে পারি। তবে আমাদের অন্তরীকরণে নিউটনের ভূমিকা বেশি, যোগজীকরণে লিবনিজের ভূমিকা বেশি। এই লাইনটা প্রথমে আমরা দেখব। ওকে, এবার আসো, এরপর আরও কয়েকটা কথা একটু মাথায় রাখতে হবে। সর্বপ্রথম প্রাচীন গ্রিক জ্যোতির্বিদ কিন্তু আমাদের ইউডেক্সেস যোগজীকরণের কলাকৌশল আলোচনা করেন। উনি সর্বপ্রথম কলাকৌশল আবিষ্কার করেছেন। দ্যাট মিনস এই নয় যে উনি ক্যালকুলাস আবিষ্কার করে ফেলছে, উনি যোগজীকরণের বিভিন্ন কলাকৌশল নিয়ে একটু আলোচনা করছে আর কি, জাস্ট এতটুকুই। তাহলে কে আমাদের সর্বপ্রথম যোগজীকরণের কলাকৌশল নিয়ে আমাদের অ্যানালাইসিস করছে, কে আলোচনা করছে, কে বিজ্ঞানী ইউডেক্সেস, এতটুকু মাথায় রাখলে হবে। এরপর এক্সেরাস নামক একজন বিজ্ঞানী, উনি কী করছে, জানা বস্তুর ক্ষেত্রফল, মনে করো যেমন এরকম আমরা একটা বৃত্তের ক্ষেত্রফল জানি, উনি কী করছে, এটাকে একেবারে ক্ষুদ্র 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 অংশে বিভক্ত করে ফেলছে, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র স্লাইসে বিভক্ত করে ফেলছে। এই তুমি একটু চিন্তা করে দেখো তো, আমি যদি এই পুরা বৃত্তের প্রত্যেকটাকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করি,
ওই খণ্ডগুলোকে একসাথে করলে কি আবার আগেরটা পাবো না? জি, ঠিক সেম কনসেপ্ট কাজে লাগাইয়া এক্সেরাস কি করছে, জানা বস্তুর মানে যেটার ক্ষেত্রফল ওনারা জানে ওরকম একটা বস্তুকে খণ্ডে খণ্ডে বিভক্ত করে আবার একত্রিত করে যোগজীকরণের কনসেপ্ট দিয়ে একত্রিত করে, যোগজীকরণ মানে হচ্ছে একত্রীকরণ, যোগকরণ, একত্রিত করে ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করছে। মানে যোগজীকরণের মাধ্যমে ক্ষেত্রফল বের করা যায়, আয়তনও বের করা যায়। আমাদের সিলেবাসে আছে শুধুমাত্র ক্ষেত্রফল, অর্থাৎ আমরা যোগজীকরণের মাধ্যমে শুধুমাত্র ক্ষেত্রফল বের করব। এবার আসো, এগুলো হচ্ছে ইতিহাস, একটু জাস্ট চোখ বুলে রাখবা আর কি। মানে তোমাদের মনে রাখার সুবিধাটা আমি বলতেছি না, আমি বলতাম না, আমি যদি বলতাম ইতিহাস পড়ে রাখি কেউ পড়বে না আমি জানি। এবার আসি আমাদের এরপরে লাস্ট কথাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের বেশি মারাত্মক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইংরেজি সামেশন। যোগজীকরণ মানে কি? যোগকরণ, একত্রীকরণ। এটাকে ইংলিশে কি বলা হয়? সাম করা, মানে যোগ করা। এই সাম করাকে একসাথে কি বলা হয়? সামেশন। সাম করা মানে সামেশন, যোগ করা মানে আমাদের যোগজীকরণ। এই সামেশন যেটা, এই যোগজীকরণ মানেই তো সামেশন, যোগকরণ। সামেশনের প্রথম অক্ষর কি? এস। বিজ্ঞানী গটফ্রেড লিবনিজ কি করছে জানো? উনি চিন্তা করতেছে কি চালাকের চালাক, এটা মনে করো এস, সামেশনের এস। উনি চিন্তা করলে আমি তো আবিষ্কার করে ফেলছি, এখন এস বললে তো সবাই বুঝে যাবে। উনি কি করছে? এই এসটাকে টাইনা লম্বা করে দিচ্ছে। এই এসটাকে যদি তুমি টাইনা লম্বা করো, এটা লম্বা এস পাবা না? এটাই হচ্ছে আমাদের যোগজীকরণের সিম্বল। মানে এটা দ্বারা আমরা বুঝি যে আমরা যোগজীকরণ করতেছি, লম্বা এস। এবং এটা সর্বপ্রথম আমাদের প্রচলন করছে, এই চিহ্নের প্রচলন করছে হচ্ছে বিজ্ঞানী লিবনিজ। এটা মোস্ট ইম্পর্টেন্ট, বিজ্ঞানী লিবনিজ আমাদের যোগজীকরণ চিহ্নের প্রবক্তা। এটা কোত্থেকে আসছে? সামেশন থেকে আসছে। সামেশনের কি থেকে? এস থেকে। এস থেকে টেনে লম্বা করে দিলে লম্বা এস দ্বারা আমরা যোগজীকরণকে প্রকাশ করি। তাহলে দেখো, সামেশনের প্রথম অক্ষর এসকে সম্প্রসারণ করে, এসকে সম্প্রসারণ করে যোগজীকরণ প্রতীক হিসেবে এই চিহ্নটি সর্বপ্রথম ব্যবহার করেন গটফ্রেড লিবনিজ। কথাগুলো ক্লিয়ার কিনা বলো, যদি এখানে বুঝার কোনো কিছু নাই বলো কথাগুলো ক্লিয়ার কিনা। এবার আমরা যোগজীকরণের ভিতর যাবো। এগুলো হচ্ছে ইতিহাস, এতক্ষণ ইতিহাস সম্পর্কে আমরা বললাম, এখনও যোগজীকরণে ঢুকি নেই, এবার আমরা যোগজীকরণে ঢুকবো। আগে বললাম আমরা একটু বুঝছি কিনা, মানে কথাগুলো বুঝছি কিনা, কথাগুলো মাথায় ঢুকছে কিনা। বাসায় কয়েকবার রিডিং পড়বে, আমি আবারও বলছি করে মুখস্থ করার দরকার নেই, জাস্ট কয়েকবার রিডিং পড়ে রাখবে, এমসিকিউতে আসলে যাতে আইডিয়া করে দেখাই দেওয়া যায়। হ্যাঁ, আইডিয়া করে দেখাই দেওয়া যায়, কারণ আমি জানি যে আমি যদি এগুলো না বলি তোমরা জীবনে টাচ করবে না। আমরা নিজেও ইন্টারমিডিয়েট থেকে টাচ করে নেই, বাট টাচ করা উচিত ছিল। এটা হচ্ছে গটফ্রেড লিবনিজ, ওনার পুরো নামটা আর কি। তুমি শুধু লিবনিজ মনে রাখলে হবে। যেমন আমরা স্যার আইজাক নিউটন না রাখে তুমি খালি নিউটন মনে রাখো না, নিউটন আর লিবনিজ এই দুজন হচ্ছে মেইন। ওকে, এবার আসো ভাইয়া, আমাদের যোগজীকরণের ধারণা কোত্থেকে আসলো ভালো করে খেয়াল করো ভাইয়া। এবার আসি যোগজীকরণের ধারণা। যোগজীকরণের ধারণা, তাহলে আমরা প্রথমত আসি ভাইয়া যোগজীকরণের ধারণা সম্পর্কে। যোগজীকরণ সম্পর্কে আমরা ধারণা নিব, যোগজীকরণ সম্পর্কে কি নিব? ধারণা নিব। এখন আমাদের যোগজীকরণ সম্পর্কে যদি ধারণা নিতে যাই তাহলে একটু খেয়াল করো ভাইয়া, আমরা কিভাবে ধারণা নিচ্ছি। দেখো আমরা কিভাবে ধারণা নিচ্ছি। মনে করো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা আমার এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ মূলবিন্দু, এক্স অক্ষ ওয়াই অক্ষ মূলবিন্দু। মনে করো আমাদের কোন একটা ফাংশন, সে দেখতে এরকম, আরেকটা ফাংশন সে দেখতে এরকম। এখন আমি যদি বলি এই ফাংশনটা এখান থেকে যদি লম্ব টানি, এখানে এক্স এর মান মনে করো এ, আর এখানে এক্স এর মান মনে করো বি। এখান থেকে যদি চিন্তা করি এক্স এর মান মনে করো এ, এক্স এর মান মনে করো বি। তাহলে একটু ভালো করে খেয়াল করো, আমি যদি সবাইকে জিজ্ঞেস করি সবাই আমাকে এক কথায় বলে দিবে ভাইয়া এই যে অংশ, এই অংশটা একটা আমাদের আয়তক্ষেত্র,
এটা আমাদের একটা আয়তক্ষেত্র এবং এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কিন্তু ভাইয়া আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এটার ক্ষেত্রফল, এই যে এটার ক্ষেত্রফল, এটা কি আমরা জানি? কমেন্টে বলো। আমরা আজকে শুধুমাত্র যোগজীকরণ কি এবং কেন সেটা শিখব, কিভাবে যোগজীকরণ করতে হয় সেটা আমরা আজকে শিখবো না। আজকে হচ্ছে যোগজীকরণের সাথে তোমাদেরকে পরিচয় করাই দিব। আমাদের সবার মেইন কাজ হচ্ছে, সবাই যে কাজটা করে, আমি আজকের যে ক্লাসটা নিচ্ছি না সেই কথাগুলো সবাই স্কিপ করে যোগজীকরণ করতে যায়, ওই কারণে ভিতরে যাই বাস খায়। এই কথাগুলো স্কিপ করবো না, জিনিসগুলো জানতে হবে। আমি তো আগে জানতে হবে যোগজীকরণ জিনিসটা কি, তারপর না যোগজীকরণ করব। তাহলে আমাকে বলো, আমি কি এটার ক্ষেত্রফল জানি না। তাহলে যেহেতু আমি এটার ক্ষেত্রফল জানি না, তাহলে আমি কি করব? খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তুমি যদি এটাকে ছোট ছোট অনেকগুলো খণ্ডে বিভক্ত করো, মনে করো তুমি এটাকে একেবারে চিকন, ভালো করে খেয়াল করো, একেবারে চিকন একটা খণ্ডে বিভক্ত করলা, স্লাইস নিলা। আচ্ছা তোমার কি মনে হয়? এমনিতে উপরের রেখাটা কিন্তু বাঁকা, বাট আমাকে আনসার দাও, তুমি যে ছোট একটা অংশ নিলা, এটার জন্য এই অংশটাকে সরল রেখার সাথে কল্পনা করা যায় কিনা? মানে আমি উপরের যে রেখাটা বাঁকা ছিল, আমি যদি চিকনে করে কেটে নিই, তাকে এই জিনিসটাকে এরকম একটা সরল রেখার মতো কল্পনা করা যায় কিনা? ধরে নেওয়া যায় না প্রায় সরল রেখা। যদি প্রায় সরল রেখা হয়, তাহলে এটাকে যদি জুম করতেছি, এটাকে জুম করলে এরকম হচ্ছে। এটাকে আমি জুম করে দেখতেছি, জুম মানে বুঝো তো, বড় করা। ফোনে ক্যামেরায় জুম করো না, সেই জুম দেখতে এরকম হয়ে গেল। এর মানে বর্তমানে এটা একটা কি আয়তক্ষেত্র হয়ে গেল না? আয়তক্ষেত্র না? এবার এটার ক্ষেত্রফল আমরা জানি কি না? ভাইয়া জানি। তোমরা বলো, এই যে এটার ক্ষেত্রফল এখন আমি জানি কি না? আমি এই এরিয়াটা জানি না, বাট এই যে ছোট্ট একটা আয়তক্ষেত্র পাইলাম, ছোট্ট আয়তক্ষেত্রটাকে জুম করে বড় করে দেখাইলাম। এখন আমি বলো এটার ক্ষেত্রফল আমি জানি কিনা, দেখি আমাকে কমেন্টে বলো তো। আজকে খালি আমি বেসিকটা মাথায় ঢুকাবো। এটার ক্ষেত্রফল আমরা জানি কিনা বলো, জানি। তাহলে আচ্ছা এবার দেখো এরা কত চালাক। বলে যে আমি এটা জানি না কি হয়েছে, এটাকে যদি এরকম একটা না, এরকম শত হাজার খণ্ডে বিভক্ত করি, তাইলে নিশ্চয়ই প্রত্যেকটার ক্ষেত্রফল আমি জানি, আয়তক্ষেত্রের মতো কল্পনা করব। ওই প্রত্যেকটা, এই যে যতগুলা জানি, এরকম অনেকগুলা খণ্ডে সমান অনেকগুলা খণ্ডে বিভক্ত করলাম। এই সবগুলা খণ্ডকে যোগ করে দিলে সবগুলা খণ্ড সামেশন অফ খণ্ড সমান ক্ষেত্রফল বলতে পারি কিনা? মানে যতগুলা খণ্ড আছে এগুলোকে যোগ করে দিলে ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি না? কথা ক্লিয়ার কিনা বলো? যতগুলা খণ্ড আছে সবগুলোকে সামেশন করে দিলে ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি না? তুমি এখন বলতে পারো, ভাই আমি কি এরকম প্রত্যেকটা খণ্ড আলাদা করে বের করে যোগ করব? এটা জাস্ট আইডিয়া, এটা হচ্ছে আইডিয়া। তোমাকে প্রত্যেকটা বের করা লাগবে না, তোমাকে এমন একটা কনসেপ্ট শেখানো হচ্ছে, এই আইডিয়াটাকে আমরা যদি সহজবোধ্য করি সেটা হচ্ছে যোগজীকরণ। এই কনসেপ্টের সামনের দিকে আগাইলে আমি যেটা পাবো সেটা হচ্ছে যোগজীকরণ। মানে এমন না যে যোগজীকরণ করতে হলে আমাকে এরকম প্রত্যেকটা খণ্ডের ক্ষেত্রফল জানতে হবে। যোগজীকরণ এই কনসেপ্টের উপর বেস করে ডিজাইন করা, এমনভাবে ডিজাইন করছি খণ্ড আমার জানা লাগে না, অটোমেটিক বের হয়ে যায়। এই কথা ক্লিয়ার কিনা? তাহলে আমরা কি বললাম, যোগজীকরণের ধারণা কোত্থেকে আসলো? ভাইয়া এটা হচ্ছে কমন এরিয়ার কমন যে শেপগুলা, কমন শেপের ক্ষেত্রফল আমি জানি, কিন্তু আনকমন শেপের ক্ষেত্রফল আমি জানি না। এই আনকমন শেপের ক্ষেত্রফল একইভাবে আয়তন বের করা, যেমন আমরা হায়ার লেভেলে আমরা যখন করে আয়তন বের করি, তো আনকমন শেপের যে ক্ষেত্রফল,
এই ক্ষেত্রফলটাকে কিভাবে বের করব? আমি তাকে ক্ষুদ্র ক্ষুদ্র সমান সমান অনেকগুলো খণ্ডে বিভক্ত করি। সমান সমান, প্রত্যেকটা খণ্ড সমান সমান অনেকগুলো খণ্ডে বিভক্ত করে ওই প্রত্যেকটা খণ্ডের ক্ষেত্রফলকে যোগ করে দিলে আমি টোটাল ক্ষেত্রফলের মানটা পেয়ে যাব। এই কনসেপ্টটাকে বলা হয় যোগজীকরণ। তাহলে খণ্ডে খণ্ডে বিভক্ত করে তাকে আমার একসাথে যোগ করে ক্ষেত্রফলের মানটা জেনে নেওয়ার নামই হচ্ছে যোগজীকরণ। এবং আমাদের যোগজীকরণের মধ্যে টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে, আমাদের যোগজীকরণের মধ্যে আমাদের টোটাল চ্যাপ্টার পাবো হচ্ছে আমরা 7টা। তার মধ্যে প্রথম যে 6টা, ওই 6টা হচ্ছে কীভাবে যোগজীকরণ করব। আর 7 নাম্বার হচ্ছে এই আজকের কনসেপ্টটা, এই যে ক্ষেত্রফল কেমনে বের করব সেটা আমি সেখানে দেখাবো। তুমি যে বলো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার কেমনে আসছে যোগজীকরণ দিয়ে, সেটা আমরা প্রমাণ করে দেখাবো লাস্ট অধ্যায়ে। তার আগে যোগজীকরণ করা আমাকে জানতে হবে, কিভাবে যোগজীকরণ দিয়ে আমাদের করা যায় সেটা আমরা তখন জানবো। বাট আগে যোগজীকরণ কিভাবে করতে হয় সেটা জানতে হয়। এটা হচ্ছে যোগজীকরণ আসার মূল কারণ। তাহলে যোগজীকরণ কেন আসছে, যোগজীকরণের ধারণা আমরা পাইছি কিনা বলো, পাইছি কিনা বলো, পাইছি কিনা বলো। এতটুকু কথা ক্লিয়ার কিনা? এখানে বলতে যে ভাই প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য সমান না, আমরা ভাগ করার সময় এমনভাবেই বিভক্ত করব। আমি তো এখানে আন্দাজে আঁকছি, একটু পরে আমি আস্তে আস্তে ব্যাখ্যাতে যাচ্ছি। আমরা ডিভাইড করার জন্য খণ্ডে খণ্ডে বিভক্ত করার সময় এমনভাবে বিভক্ত করব যাতে করে প্রত্যেকটা খণ্ডের প্রস্থ কী হয়, সেম হয়। প্রত্যেকটা খণ্ডের প্রস্থ সেম হয়। আর দৈর্ঘ্য কেমনি সেম হবে সেটা তোমাকে আমি বুঝিয়ে দিব। হ্যাঁ, এটা হচ্ছে আমার যোগজীকরণের ধারণা, যে আমরা এভাবে যোগজীকরণের ধারণা পাইলাম। এখন আমি কিভাবে যোগজীকরণ করব ভাইয়া, যোগজীকরণ কিভাবে করব সেই জিনিসটা আমি এখন শিখব। এটা এখন আমরা যে কনসেপ্টটা শিখব, এই কনসেপ্টটা তোমার অনেক অনেক বেশি কাজে লাগবে। আর যোগজীকরণের ভিতরে ঢুকার আগে যোগজীকরণ সম্পর্কে আইডিয়া নেওয়াটা, ইভেন এখন আমি যে আইডিয়াটা ইমপ্লিমেন্ট করব সেম আইডিয়া তুমি ফিজিক্সের বিভিন্ন জায়গায় অনেক বেশি অ্যাপ্লাই করা লাগবে। তো আসো আমরা আইডিয়াটা দেখি, তাহলে তোমাদের ফিজিক্সে উপকার হইলো, ম্যাথেও উপকার হইলো। আসো এবার আসো আমরা সুন্দর করে ব্যাখ্যা করা শুরু করি। হাবিবুল ইসলাম শুভ ভাইয়া, বিন্দু তো আলাদা হবে তাই সেম হবে না। আসো না, আমি আস্তে আস্তে বের করে দেখাই তোমাকে, আস্তে আস্তে বের করে দেখাই। ওকে, আচ্ছা আসো এবার আমরা ক্ষেত্রফল বের করি। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। এটা আমার ওয়াই অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা এক্স অক্ষ। সেম চিত্র 3বার আঁকতেছি, একই চিত্র 3বার আঁকতেছি। ওকে, এবার আসো আমরা বললাম হচ্ছে ভাই এটা হচ্ছে একটা ফাংশন y ইকুয়ালস টু এফ অফ এক্স। এটাও সেম ফাংশন y ইকুয়ালস টু এফ অফ এক্স, এটাও সেম ফাংশন y ইকুয়ালস টু এফ অফ এক্স। ওকে, এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, আমাদের ঠিক সেম জিনিসটা আমি নিচেও আঁকবো, নিচেও আঁকতেছি।
ওকে, এবার আমরা একটু দেখি আমাদের আসল কাহিনীতে। এবার আমরা আমাদের আসল কাহিনীতে চলে যাই, একটু খেয়াল করি। এই আমার কি সাউন্ড শুনতে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে? পাশে মোটর চলতেছে আর এই সাইডে ফ্যান চলতেছে। যদি প্রবলেম হয় ফ্যানটা অফ করা যাবে, মোটর তো আর অফ করা যাবে না। বলো সাউন্ড শুনতে প্রবলেম হচ্ছে কিনা, মানে এই অবস্থায় সাউন্ড তো আশা করি খুব একটা প্রবলেম হওয়ার কথা না। সাউন্ড প্রবলেম কিনা বলো, সাউন্ড শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা বলো। ওকে, যদি প্রবলেম না থাকে এবার আমরা এইদিকে তাকাই। হ্যাঁ, দেখো আমার মেইন টার্গেট হচ্ছে এই ক্ষেত্রফলটা বের করা। এই যে ক্ষেত্রফল দেখতেছো না, এই ক্ষেত্রফলটা বের করাটাই হচ্ছে আমার মেইন টার্গেট। এই ক্ষেত্রফলটা বের করাটাই হচ্ছে আমার মেইন টার্গেট। তাহলে আমাদের এটা হচ্ছে একটা ফাংশন y ইকুয়ালস টু f অফ x, y ইকুয়ালস টু f অফ x, y ইকুয়ালস টু f অফ x। তো আমি কি করলাম দেখো, আমি কি করলাম দেখো, এই যে এই ক্ষেত্রফলটা বের করব ভাইয়া। এখন আমি তো কোনো কিছু জানি না, না জানার কারণে আমি কি করছি, এটাকে দুইটা খণ্ডে বিভক্ত করছি। ভালো করে খেয়াল করো, প্রথমে দুইটা খণ্ডে বিভক্ত করলাম। কেন করতেছি তুমি একটু পরে আনসার পাবা। তুমি জাস্ট আমার কথাগুলো শুনো, পুরো টপিকটা শেষ করি, তারপর তুমি কোয়েশ্চেন করবো আমাকে ইচ্ছা মতো। দুইটা খণ্ডে বিভক্ত করলাম। চারটা খণ্ডে বিভক্ত করলাম। ছয়টা খণ্ডে বিভক্ত করলাম। এখানেও সেম, প্রথমে এটাকে দুইটা খণ্ডে বিভক্ত করলাম। আমি আমার স্টাইলে পড়াচ্ছি, এগুলো কিন্তু সমান সমান খণ্ড। আবারও বলতেছি, আমার আঁকার মধ্যে একটু সমান অসমান হইতে পারে, বাট তোমাকে বুঝে নিতে হবে এগুলো সমান সমান খণ্ড। আর এরপর আমি 6 ভাগে বিভক্ত করতেছি। ওকে, এবার একটু খেয়াল করে দেখো ভাইয়ারা আমরা কি করতেছি। দেখো আমার কথা হচ্ছে, একটু আগে আমি তোমাকে বলছিলাম, সেটা হচ্ছে ভাই এটা তো আনকমন শেপ, এটার ক্ষেত্রফল আমি জানি না। বাট যদি আয়তক্ষেত্র হইতো তার ক্ষেত্রফল আমি জানতাম। জানতাম। তাহলে আমাদের এটাকে আয়তক্ষেত্র বানাই দাও না। বানাই দিচ্ছি। এখন এখানে আমার যেহেতু দুইটা খণ্ড, তাকে আমি আয়তক্ষেত্র দুইভাবে বানাইতে পারি। কিভাবে? একটা হচ্ছে এটাকে যদি আয়তক্ষেত্র বানাইতে হয়, এ লাইন সমান্তরাল, এই লাইনের সমান্তরালের লাইন টানতে হবে। এখন এই অঞ্চলের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ছোট, এটা হচ্ছে সবচেয়ে বড়। আমি চাইলে সবচেয়ে ছোটটাকে নিয়ে কাজ করতে পারি, আমি চাইলে সবচেয়ে বড়টাকে নিয়ে কাজ করতে পারি। আমি চাইলে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ছোটটাকে নিয়ে কাজ করতেছি, এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড়টাকে নিয়ে কাজ করতেছি। এবার একটু ভালো করে খেয়াল করে দেখো তো ভাইয়া, এখন আমি যে কাজটা করব, এই ক্ষেত্রফল এটা এবং এই ক্ষেত্রফল এই দুটোকে যোগ করে দিব। এই ক্ষেত্রফল এটা আর এই ক্ষেত্রফল এটা, এটাকে যোগ করে দিব। এখন তুমি আমাকে কোয়েশ্চেন করো ভাইয়া, আপনি যে এটা করছেন ভুল হয়েছে। কি ভুল হয়েছে? আপনি এটা করার সময় এই যে অংশটা, এটা আপনি বিবেচনায় আনেন নাই, এটা আপনার এরর। এই অংশটা আপনি বিবেচনায় আনেন নাই, এই দুইটা অংশ বাদে বাকিটা নিছেন, কিন্তু আমার ক্ষেত্রফল তো এরা সহ। এর মানে আমি কি একটা কথা বলতে পারি, এখান থেকে আমি যেটা পাচ্ছি, মানে আমি আমার স্টাইলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রকৃত থেকে একটু কম। প্রকৃত ক্ষেত্রফল থেকে কম, প্রকৃত ক্ষেত্রফল থেকে কম। আর এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ভাইয়া আমার ক্ষেত্রফলটা নিচেরটা। আপনি তো এই জিনিসটা যে করলেন, এটা একটু এক্সট্রা চলে আসছে। এই যে এই জিনিসটা,
এটা তো এক্সট্রা চলে আসছে। তাহলে আমি একটু আমার সুবিধার্থে এটাকে এভাবে করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ভাই আমাদের এটা একটা এক্সট্রা চলে আসছে, তাহলে আপনি এখানেও ভুল করছেন, এক্সট্রা করছেন, তাহলে এটা হচ্ছে প্রকৃত ক্ষেত্রফল থেকে বেশি। প্রকৃত ক্ষেত্রফল থেকে বেশি, কথা ঠিক কিনা বলো? আগে বলে এই কথাটা বুঝছি কিনা? ভাই আমার কথা হচ্ছে আমি আনকমন শেপ বের করতে জানি না, তো আমি কি করতেছি, তাকে কমন শেপ বানাচ্ছি, মানে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র বানানোর জন্য আমার হাতে দুইটা অপশান আছে। এই যে এতটুকু অঞ্চল আমি নিলাম, এর মধ্যে সবচেয়ে ছোটোটাকে লম্ব ধরে করতে পারি, সবচেয়ে বড়টাকে লম্ব ধরে করতে পারি। সবচেয়ে ছোটোটাকে লম্ব ধরে করলে ক্ষেত্রফল যা আসার কথা তার থেকে কম আসতেছে, আর সবচেয়ে বড়টাকে ধরলে ক্ষেত্রফল যা আসার কথা তার থেকে বেশি আসতেছে। মানে আমার তো ভুল আছে, এটা আমি জানি। কথা হচ্ছে কথাটা বুঝছো কিনা, যে আমি যা পাওয়ার কথা এখানে তার থেকে কম পাচ্ছি, যা পাওয়ার কথা এখানে তার থেকে বেশি পাচ্ছি। এর মানে এই দুইটার মধ্যে কোনোটাই আমার পারফেক্ট না, বাট ক্ষেত্রফল তো পাইছি, আইডিয়া পাই গেছি, ক্ষেত্রফল পাইছি। হয়তো আমার একটু ভুল আছে, ভুলটাকে আমি আস্তে আস্তে শুধরাবো। বলো আমি এতটুকু কথা বুঝছি কিনা? কারণ এই কনসেপ্টটা ম্যাক্সিমাম স্টুডেন্ট বুঝে না, ওই কারণে আমি আস্তে আস্তে, আমি খালি এটা বোঝানোর জন্য একটা ক্লাস রাখছি, প্রথম ক্লাস। এরপর দেখবো যে উস্তুভাবে টানবো আরামসে, কোনো সমস্যা হবে না। দেখো প্রত্যেকটা জিনিস বুঝতে হবে। হ্যাঁ, এখন দেখো আমাদের এই যে এই কাজটা করতেছি, এটাকে আমরা বলি হচ্ছে নিম্ন যোগজ। নিম্ন যোগজ। আর এই যে কাজ করতেছি এটাকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্ব যোগজ। মানে আমি যোগ করতেছি, তবে একটা বক্সের মধ্যে সবচেয়ে ছোটটাকে নিয়ে যোগ করতেছি, তখন তাকে আমি বলি নিম্ন যোগজ। এর মানে প্রকৃত মান থেকে আমার কম আসতেছে। আর এটা হচ্ছে ঊর্ধ্ব যোগজ, প্রকৃত মান থেকে বেশি আসতেছে। ওকে, ভালো কথা। আচ্ছা, এটাকে আমি এবার আমার নিচেরটা বাদ, শুধু উপরে চিন্তা করো, শুধু উপরে চিন্তা করো। আচ্ছা আমাকে বলো, আমি উপরের অংশটাকে দুই ভাগে বিভক্ত করলে ক্ষেত্রফল প্রকৃত মান থেকে কেমন আসে, কম না বেশি? কমেন্টে আনসার চাই, কমেন্টে আনসার চাই। আমি যদি নিচেরটা এখন তোমার মাথা থেকে বাদ, আমি শুধুমাত্র নিম্ন যোগাযোগ পড়তেছি, মানে এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ছোটোটাকে নিয়ে কাজ করতেছি। সবচেয়ে ছোটোটাকে নিয়ে কাজ করলে আমার আনসারটা প্রকৃত মান থেকে কম না বেশি? প্রকৃত মান থেকে কম না বেশি? প্রকৃত মান থেকে কম না বেশি? ভালো কথা, কম। কত কম? আমি জাস্ট ইমাজিন করে নিলাম 10 একক কম। 10 একক কম, এর মানে এই 10টা হচ্ছে আমার ভুল, ঠিক কি না? প্রকৃত মান যা তার থেকে 10 একক, মনে করো আমি জাস্ট ইমাজিন করছি যে 10 একক কম পাইছি, এই 10টা আমার ভুল না? হ্যাঁ, মানে এই পরিমাণ আমার ভুল হয়েছে। ওকে, এবার আমি আমার এই জিনিসটা বের করার জন্য দুইটা বক্স না বানাইয়া আমি এরকম তাকে, এটা আর এটা কিন্তু সমান সমান, এরকম সমান সমান 4টা খণ্ডে বিভক্ত করলাম। আগে ছিল 2টা, এবার 4টা খণ্ডে বিভক্ত করে আবার নিম্ন যোগজ। তাহলে এই অঞ্চলের মধ্যে এটা সবচেয়ে ছোট, এখান থেকে এই ক্ষেত্রফলটা বের করব। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এটা, এটা দিয়ে এই ক্ষেত্রফলটা বের করব। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এটা, এটাকে দিয়ে প্রকৃত ক্ষেত্রফলটা বের করব। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এটা, এটা থেকে লম্ব টেনে এই ক্ষেত্রফলটা বের করব। সত্যি কথা হচ্ছে এবারও আমার ভুল আছে। আমাদের প্রকৃত মান থেকে এই যে এটা কম আসছে,
এটা কম আসছে, এটা কম আসছে, এটা কম আসছে। তবে আগে আমার প্রকৃত মান থেকে 10 একক কম ছিল। এখন তোমরা বলো তো, আমি যদি বলি প্রকৃত মান থেকে এবার 6 একক কম, কথাটা সত্য না মিথ্যা? মানে হইতে পারে কি না? মানে এরর আগের থেকে কমে গেছে না? আগে আমার যেই পরিমাণ ভুল হয়েছে, ভুলের পরিমাণ কমে গেছে না? আগে আমাকে এটা বলো, তুমি এটা বুঝছো কি না? 2 খণ্ডের জায়গায় 4 খণ্ডে বিভক্ত করার কারণে আগে আমি এটা আর এটা এই পরিমাণ ভুল করছি, এবার আমি এতটুকু 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 এই পরিমাণ ভুল করছি। ভুলের পরিমাণ আগের থেকে কমে গেছে না? মানে প্রকৃত মান থেকে আগে যে পরিমাণ ডিফারেন্স ছিল, ডিফারেন্স এখন কমে গেছে না? ডিফারেন্স কমছে কি না বলো? এই হইতে পারে টইতে পারে কোনো কথা নাই, ইয়েস অর নো। আগে যে পরিমাণ ডিফারেন্স হয়েছে প্রকৃত মান থেকে, এখন ডিফারেন্স কমে গেছে না? এর মানে এই মানটা প্রকৃত মানের যত কাছাকাছি, এটা প্রকৃত মানের আরও কাছাকাছি না? হ্যাঁ, জি জি জি, ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে। এবার আমি 4 খণ্ডে বিভক্ত করলাম না, এবার আমি তাকে 6 খণ্ডে বিভক্ত করলাম। আবার নিম্ন যোগযোগ। ভাই এই অংশের মধ্যে সবচেয়ে ছোট এটা, এই 16টার থেকে লম্ব টানবো, এই যে এই ক্ষেত্রফলটা বের করলাম। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ছোট এটা, লম্ব টানবো, এই ক্ষেত্রফলটা বের করলাম। এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ছোট এটা, এখান থেকে এটা বের করলাম। এই অঞ্চলের মধ্যে এটা, এই ক্ষেত্রফলটা বের করলাম। এই অঞ্চলের মধ্যে এটা, এই ক্ষেত্রফলটা বের করলাম। এই অঞ্চলের মধ্যে আমাদের এখান থেকে লম্ব টানলাম, এই ক্ষেত্রফলটা বের করলাম। এবার আমি যদি বলি ভাইয়া এবার এরর কেমন, এবার হচ্ছে ভাইয়া এই যে এটা ছোট্ট, এটা এরর, এই ছোট্ট এরর, এই ছোট্ট এরর, এই ছোট্ট এরর, ছোট্ট এরর, ছোট্ট এরর। এবার যদি আমি বলি এটা আমার 4 একক কম, 4 একক কম, এমন তো ধরা যায়। হ্যাঁ, তাহলে আমি কি একটা কথা বলতে পারি, ভাইয়া আমি এটাকে আয়তক্ষেত্রের সাথে তুলনা করতেছি। ওই যে তোমরা আমাকে শুরু থেকে একটা কথা বলতেছো, ভাইয়া সবগুলার দৈর্ঘ্য তো সমান না, না সমান না। কিন্তু ভাইয়া আমার এখানে যখন আমি 2 খণ্ডে বিভক্ত করলাম তখন আমার ভুল অনেক বেশি ছিল। 4 খণ্ডে বিভক্ত করলে ভুল আরও কমে গেল। 6 খণ্ডে বিভক্ত করার কারণে ভুল আরও কমলো। 10 খণ্ডে বিভক্ত করলে ভুল আরও কমবে। 20 খণ্ডে বিভক্ত করলে ভুল আরও কমবে। 100 খণ্ডে বিভক্ত করলে ভুল আরও কমবে। এভাবে কমতে 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 আমি যদি এই গ্যাপটা একেবারে টেন্ডস টু 0 মানে শূন্যের কাছাকাছি নিয়ে যেতে পারি, ভুলের মানও প্রায় শূন্যের কাছাকাছি চলে যাবে না? মানে আমি এটাকে বিভক্ত করতে করতে এত ক্ষুদ্র করলাম শূন্যের কাছাকাছি, তখন তো আমি বলতে পারবো ভাই ভুল নাই বললেই চলে, আছে এত কম নাই বললেই চলে, নেগলিজিবল নেগলিজিবল নেগলিজিবল, জাস্ট লাইক দ্যাট। তুমি একটা ছুরি দিয়ে কেক কাটলা, ছুরির মধ্যে যে হালকা হালকা কেক লেগে আছে, তুমি কি এগুলো লেগে লেগে খাও? ভাই এই যে আমার ছুরি তো আমার এখানে নাই, মনে করি এটা আমার ছুরি, এই যে কাটলাম, উহু কেকগুলো নষ্ট হয়ে গেলো, এবার খাও না, কারণ ওই বড় কেকের তুলনায় এটা নেগলিজিবল, জাস্ট লাইক দ্যাট। যে আমি যখন অনেকগুলা খণ্ডে বিভক্ত করতেছি তখন আমার এই যে ভুলটা, এই ভুলটা আস্তে আস্তে কমে যাচ্ছে না? কমতে 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 ভুলটা শূন্যের কাছাকাছি চলে যাবে, মানে আমার মোটামুটি নির্ভুল হয়ে যাবে। এটাই হচ্ছে ক্যালকুলাসের কনসেপ্ট। আমি 2 খণ্ডে বিভক্ত করবো না, 4 খণ্ডে করবো না, আমি অসীম সংখ্যক খণ্ডে বিভক্ত করবো যাতে করে ভুল না হয়। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা? কথা বুঝছি কি না, কথা বুঝছি কি না? ওকে, হ্যাঁ, তাহলে আমি দেখতেছি ভাই আমি যদি নিম্ন যোগজ নিয়ে আগাই, আমি যদি নিম্ন যোগজ নিয়ে, নিম্ন যোগজ মানে বুঝছো তো, যোগজ মানে যোগ করা, নিম্ন মানে হচ্ছে একটা অঞ্চলের মধ্যে সবচেয়ে ছোটোটাকে নিয়ে কাজ করতেছি, করলে আমি ক্ষেত্রফল একটু কম পাবো। কত কম পাবো? যতটুকু কম পাবো, এই কমটা যত কমাইতে পারবো তত ভালো। কমানোর জন্য কি করতে হবে? কমানোর জন্য আমার এখানে n এর মান 2, আমার এখানে n এর মান 4, 4টা খণ্ডে বিভক্ত করছি।
আমার এখানে n এর মান 6, আমার টার্গেট হচ্ছে n যাতে টেন্ডস টু ইনফিনিটি হয়ে যায়, অসীম বানিয়ে দিব, অসীম বানিয়ে দিব, তাও আমি ভুল করব না, অসীম বানিয়ে দিব, তাও আমি ভুল করব না। ভুলটা একেবারে মিনিমাইজ করে ফেললাম, নেগলিজিবল। ওকে, এবার আসি আমরা এখানে, ঠিক সেম কনসেপ্ট। এটা হচ্ছে ঊর্ধ্বযোগজ, এর মানে যা পাবো তার থেকে আরও বেশি পাচ্ছি। তাহলে কত একক বেশি? আবার আগের মতো ধরে নিলাম ভাইয়া, এটা 10 একক বেশি, এটা 10 একক বেশি। যখন আমি 2 খণ্ডে বিভক্ত করছি, যদি আমি 4 খণ্ডে বিভক্ত করি, বা এখানে সবচেয়ে বড় কোনটা? এটা। সবচেয়ে বড় কোনটা এই রেঞ্জের মধ্যে? এটা। সবচেয়ে বড় কোনটা? এটা। সবচেয়ে বড় কোনটা? এটা। তাহলে আমি এই ক্ষেত্রফলগুলো বের করব জাস্ট লাইক দ্যাট। তাহলে আমি বলতেছি ভাইয়া এখানে ভুল কোনটা? এই অংশটা ভুল, এই অঞ্চলটা ভুল, মানে এটা আমরা বেশি পাচ্ছি। আগে যদি 10 একক বেশি পাইতাম, এখন আমরা 6 একক বেশি পাচ্ছি। এখন আমি তাকে যদি 6 খণ্ডে বিভক্ত যখন করতেছি, তখন দেখো এই রেঞ্জের মধ্যে বড় এটা, 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 এটা। আবার আগের মতো ক্ষেত্রফল বের করব, তাও বেশি পাচ্ছি, তবে এটা প্রকৃত মানের আরও কাছাকাছি। এখানে ভুলটা আরও কম, এতটুকু, 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 এতটুকু। আমরা বলতে পারি 4 একক বেশি। তাহলে আমরা দেখতেছি n এর মান যখন 2, তখন 10 একক বেশি। 10 একক জাস্ট আমরা ইমাজিন করে নিলাম একটা মান। n এর মান যখন 4, তখন দেখতেছি 6 একক বেশি, মানে ভুল হচ্ছে 6। n এর মান যখন 6, তখন দেখতেছি 4 একক বেশি। তাহলে n এর মান যতই বাড়াচ্ছি, আমার ভুল তত কমতেছে। n এর মান বাড়াতে বাড়াতে যদি আমি n টেন্ডস টু ইনফিনিটি করে দিই, তখন ভুল একেবারে নির্ভুল হয়ে যাবে। ঠিক কি না? ঠিক। এটাই হচ্ছে আমার মেইন কনসেপ্ট। আগে বলো এই থিওরিটা বুঝছি কিনা, বুঝার পর আমরা সামনের দিকে আগাবো। আমি আবারও বলেছি আজকে আমরা ম্যাথ করাবো না, আজকে আমি তোমার মাথায় থিম ঢুকাচ্ছি, হোয়াট ইজ যোগজীকরণ। কারণ তুমি যদি এটা না জানো, তোমাকে যে লাস্ট অধ্যায়ে আমি যে করাবো যোগজীকরণের অ্যাপ্লিকেশান, তো তুমি তো যোগজীকরণ কি সেটাই জানো না, অ্যাপ্লিকেশান কেমনে করবা। আমি কিন্তু খুব স্লোলি পড়াচ্ছি ওই কারণে, যাতে করে তোমার একটু সিঙ্গেল কনফিউশন না থাকে। এতটুকু ক্লিয়ার কিনা? অনেকের নাকি হালকা আটকাচ্ছিল, এবার ঠিক আছে কিনা বলো তো? এই তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আমাকে একটু কনফার্ম করো তো সব কিছু ক্লিয়ার কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, আমাকে একটু কনফার্ম করো তো।
হ্যাঁ ঠিক আছে কি না? ওকে, তাহলে আমি সামনের দিকে আগাবো। ওকে, তাহলে আমি সামনের দিকে আগাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। অনেকে এখন আমাকে কোয়েশ্চেন করতেছে, ভাই তাহলে যোগজীকরণের ক্ষেত্রে আমরা নিম্ন যোগজ চিন্তা করব নাকি ঊর্ধ্ব যোগজ চিন্তা করব? আমি বলবো ভাই নিম্ন যোগজতে আমার প্রকৃত মান থেকে একটু কম আসে, ঊর্ধ্ব যোগজতে প্রকৃত মান থেকে একটু বেশি আসে। আমার আসল আনসারটা দুইজনের মাঝখানে আছে, সেই জায়গায় আমরা যাব এখন। তাহলে আমাদের আগে আমরা এতটুকু যাই, ওকে, সামনের দিকে আগাই। হ্যাঁ, সামনের দিকে আগাই। তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমি সামনের দিকে যাইতে পারবো। এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমি কেবল সামনের দিকে যাইতে পারবো, তো নয়তো নয়। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এটা কেটে দিচ্ছি, মানে এটা মুছে দিচ্ছি, শুধুমাত্র ডান পাশের চিত্রটা রাখতেছি। হ্যাঁ, ডান পাশের চিত্রটা রাখতেছি, আমি শুধুমাত্র ডান পাশের চিত্রটা রাখতেছি। ওকে, হ্যাঁ, এবার দেখি তাহলে। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, পুরোটাই মুছে ফেলি, আমরা আবার সুন্দর করে আঁকি না? আমরা সুন্দর করে আঁকি, পুরোটাই মুছে ফেলে আমরা আবার সুন্দর করে আঁকি। ভাইয়া তাহলে আমরা একটু দেখি আমাদের এখন আমরা কি দেখব সেটা আমরা একটু দেখি। ভাইয়া আমাদের ফাংশনের ক্ষেত্রে এবার আমরা কি করতেছি সেই জিনিসটা তোমরা একটু দেখো। ভাইয়া আমাদের এটা হচ্ছে, ভাই এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ওকে, আর এইদিকে ভাইয়া এটা হচ্ছে আমাদের একটা ফাংশন ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। সিমিলারলি ভাইয়া এখানেও সেম, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, আর এটা হচ্ছে আমাদের একটা ফাংশন এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু। ওকে, এবার তোমরা একটু খেয়াল করে দেখবা, তাহলে তোমরা একটু খেয়াল করে দেখবা, কি দেখবা একটু দেখো যে আমরা কি দেখবো। দেখো আমি এখন এখান থেকে যে কাজটা করব, ভাই আমরা এতটুকু এখানে এই পয়েন্টটার নাম হচ্ছে এ, এখানে এক্সের মান এ, এখানে এক্সের মান বি। এর মানে আমি যে ক্ষেত্রফল বের করতে চাচ্ছি এক্সের মান এ থেকে শুরু করে বি পর্যন্ত, এর বাইরে না। ফাংশনটা তো চলতেই থাকে, একটা ফাংশন তো চলমান, এই ফাংশনের মধ্য থেকে আমি শুধুমাত্র এ থেকে বি এতটুকু অঞ্চল নিচ্ছি। এই ফাংশনটা তো চলমান, আমি শুধুমাত্র এ থেকে বি পর্যন্ত এই অঞ্চলটা নিচ্ছি, এটার ক্ষেত্রফল আমরা বের করব এ থেকে বি। এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাইয়া, আমি যদি এক্স নিই তাহলে এক্সের জন্য পাবো মান পাবো কত, ওয়াইয়ের মান কত পাবো, এফ অফ এক্স। আমি যখন এক্স নিব, এক্স অক্ষের দিকে এক্স নিব, ওয়াই অক্ষের দিকে কত পাবো, এফ অফ এক্স। কিন্তু কথা হচ্ছে ভাইয়া আমি যখন তাকে অনেকগুলো খণ্ডে বিভক্ত করতেছি, মনে করেন ভাইয়া তাকে আমি দেখানোর সুবিধার্থে, আমি আমার দেখানোর সুবিধার্থে শুধুমাত্র 4টা দেখাচ্ছি, ঠিক আছে? আমি আমার দেখানোর সুবিধার্থে শুধুমাত্র 4টা দেখাচ্ছি, এরকম অনেকগুলো খণ্ডে বিভক্ত করব। তো আমি যে কাজটা করতেছি ভাইয়া, দেখেন আমি যে কাজটা করতেছি ভাইয়া, সেই কাজটা হচ্ছে ভাইয়া আমাদের এখানে
এ বি বাদ দাও, আগে এটা লিখি, এটা হচ্ছে ডেল্টা এক্স, এটা সেটাও ডেল্টা এক্স, এটাও ডেল্টা এক্স, এটাও ডেল্টা এক্স, সমান সমান খণ্ডে বিভক্ত করলাম। এখানে সেম ভাইয়া, এটা ডেল্টা এক্স, এটা ডেল্টা এক্স, এটা ডেল্টা এক্স, এটা ডেল্টা এক্স। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো তো, আমি যদি এখানে আঁকি, এই জাস্ট এতটুকু অংশ চিন্তা করো, ফাংশন থেকে আমি এতটুকু অঞ্চল নিলাম। এই অঞ্চল যদি তুমি চিন্তা করো, এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো তো ভাইয়া, আমি যদি নিম্ন যোগজ নিই তাহলে আমাদের ফাংশন লম্ব আসে এতটুকু, আর আমি যদি ঊর্ধ্ব যোগজ নিই আমার লম্ব আসে এতটুকু। কিন্তু ভাইয়া আমার আসলে ফাংশনটা কত? ভাইয়া ফাংশনটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ভেরি করতেছে, কিন্তু আমরা ভেরি করাচ্ছি না, আমরা তাকে ফিক্সড রাখতেছি। এই ফিক্সড রাখার জন্য আমরা যে কাজটা করতেছি, আমরা জাস্ট এভাবে চিন্তা করতেছি, ভাইয়া ফাংশনটা তো এফ অফ এক্স, তাহলে এটা যে ছোট সেটা বোঝানোর জন্য এটা তো এফ অফ এক্স হবে, তবে এটাকে এফ অফ এক্স প্রাইম দিয়ে রাখলাম। মানে এটা দ্বারা মিন করতেছি ওই রেঞ্জের মধ্যে ছোটোটাকে নিছি, আর এটাকে নাম দিলাম এফ অফ এক্স স্টার দিয়ে রাখলাম। মানে পরিচয়ের জন্য, মানে তুমি নিম্ন যোগজ না ঊর্ধ্ব যোগজ কেমনে বুঝবা? তাহলে আমি ধরে নিলাম যখন আমার স্টার থাকবে তখন আমি বুঝে নিব সেটা হচ্ছে আমার সেটা আমার ঊর্ধ্ব যোগজ। স্টার থাকলে আমরা বুঝে নিব সেটা হচ্ছে ঊর্ধ্ব যোগজ, আর প্রাইম থাকলে আমরা বুঝে নিব সেটা হচ্ছে নিম্ন যোগজ, প্রাইম থাকলে আমরা বুঝে নিব সেটা হচ্ছে নিম্ন যোগজ। আগে বলো কথা এতটুকু ক্লিয়ার কিনা? আমার তো ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স, তার কাছে আমি যাব, কিন্তু যাওয়ার আগে আমি যে এখানে কাউন্ট করতেছি একবার নিচেরটা একবার উপরেরটা, সেটা তো আমার এটার সাথে মিলবে না। ওই কারণে এটাকে নতুন একটা নাম দিলাম প্রাইম, এটাকে নাম দিলাম স্টার। তাহলে আমি স্টার দেখলে বুঝবো ঊর্ধ্ব যোগজ, আর প্রাইম দেখলে বুঝবো হচ্ছে নিম্ন যোগজ। মনে থাকবে কিনা? মানে আমি জাস্ট দুইটাকে আলাদা বোঝানোর জন্য এই কাজটা করতেছি। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা? জাস্ট তুমি যেখানে দেখবে স্টার তুমি বুঝবা আমি ঊর্ধ্ব যোগজ নিয়ে কাজ করতেছি, তুমি যেখানে দেখবা প্রাইম বুঝে নিবা আমি নিম্ন যোগজ নিয়ে কাজ করতেছি। কথা ক্লিয়ার কিনা? হ্যাঁ, মানে জাস্ট বোঝানোর জন্য, হ্যাঁ বোঝানোর জন্য। লিটারালি আমরা সব দুইটা মিলে আমরা এক জায়গায় যাই একত্রিত হবে, একটু পরে দেখবো, বাট আগে আমাদের সুবিধার্থে তাহলে আমরা প্রাইম মানে হচ্ছে নিম্ন যোগজ, স্টার মানে হচ্ছে ঊর্ধ্ব যোগজ। তাহলে আমি এখানে লিখে রাখি স্টার মানে হচ্ছে ঊর্ধ্ব যোগজ, আর প্রাইম মানে হচ্ছে নিম্ন যোগজ। আর প্রকৃত মান তো আমাদের এফ অফ এক্স, সেখানে কোনো কিছু নাই, সেটার মধ্যে আমরা যাব। হ্যাঁ, এবার আসো আমরা একটু সামনের দিকে আগাই, একটু খেয়াল করো। তাহলে আমরা যেটা পাচ্ছি কি পাচ্ছি দেখো ভাইয়া, সিম্পল। আচ্ছা বলো তো তাহলে এই অংশটার টোটাল ক্ষেত্রফল কত হবে? ভাই আমরা এখানে ভালো করে খেয়াল করো, নিম্ন যোগজ নিয়ে কাজ করতেছি, নিম্ন যোগজ নিয়ে। তাহলে এক্সের আমরা বিভিন্ন মান দিই, এরকম x1, x2, x3, এভাবে। এবার আমরা অনেকগুলা নাম দিচ্ছি, এবার আমরা অনেকগুলো কি দিচ্ছি? নাম দিচ্ছি। তাহলে আমরা এরকম নাম দিচ্ছি, প্রথম খণ্ডটার জন্য আমরা এখানে এই পয়েন্টের নাম দিচ্ছি x1, এই পয়েন্টের নাম দিচ্ছি x2, এই পয়েন্টের নাম দিচ্ছি x3, এই পয়েন্টের নাম দিচ্ছি x4, এভাবে চলতে থাকবে। তাহলে আমি কি এটা বলতে পারি ভাইয়া, এই প্রথম খণ্ডের ক্ষেত্রফল কত বলো তো? প্রথম খণ্ডের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা তো ডেল্টা এক্স, উচ্চতা কত? x1 এর জন্য হচ্ছে এফ অফ x1 প্রাইম ইন্টু ডেল্টা এক্স, এটা হচ্ছে এটার ক্ষেত্রফল। সেকেন্ডটার ক্ষেত্রফল কত? এফ অফ x2 প্রাইম ডেল্টা এক্স, এটা আমার ডেল্টা এক্স, হাইটটা হচ্ছে এফ অফ x2 প্রাইম। এভাবে আমাদের চলতে থাকবে। এভাবে আমাদের
চলতে চলতে আমরা কয়টা নিছি আমি জানি না ভাই, আমি কয়টা নিছি। আমি মনে করো n সংখ্যক নিলাম। কতটা? এখানে কয়টা আছে ধরে নিলাম হচ্ছে n সংখ্যক। n সংখ্যক যদি নিই তাহলে সবগুলোকে যোগ করো তো। এই যে এরকম যোগ করতে করতে f অফ এক্স এন প্রাইম ডেল্টা এক্স, এটা হচ্ছে আমার টোটাল এরিয়া এ, এটা হচ্ছে আমার টোটাল এরিয়াটা। এবং এই পুরো জিনিসটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি না, সামেশন অফ এফ অফ এক্স আই প্রাইম ডেল্টা এক্স লিখতে পারি না? কারণ এখানে পরিবর্তন কোথায় হচ্ছে? এই 1 2 n, তাদের জায়গায় দিলাম আই, আই এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত। সামেশনের বেসিক কনসেপ্ট, সামেশনের বেসিক কনসেপ্ট। এবার আসো এখানে, এবার আসো এখানে, তুমি এখানে নিম্ন যোগজ নিছো, এবার এখানে নিবা হচ্ছে তুমি ঊর্ধ্ব যোগজ, এটা 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 এটা। ভাই আমার এটা যদি x1 হয়, হাইটটা হবে আমাদের কত? f অফ x1, এবার হচ্ছে স্টার। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এরিয়া সমান প্রথমটার জন্য x1 স্টার ডেল্টা এক্স প্লাস দ্বিতীয়টার জন্য f অফ x2 স্টার ডেল্টা এক্স। এভাবে চলতে চলতে কতটা করলাম? n সংখ্যক xn স্টার ডেল্টা এক্স। এই পুরো জিনিসটাকে সংক্ষেপে প্রকাশ করতে পারি সামেশন অফ f অফ এক্স আই স্টার ডেল্টা এক্স, যেখানে i এর মান, যেখানে i এর মান 1 থেকে শুরু করে n পর্যন্ত। এটা আমরা বুঝছি কিনা? মানে এই পুরোটা বলা যে কথা, শুধুমাত্র এটা বলাও সেম কথা। এটা আমরা বুঝছি কিনা? এতটুকু আমরা বুঝছি কিনা? মানে আমি জাস্ট দেখলাম, তাহলে এটা দ্বারা কি বুঝতেছি? f অফ এক্স ডেল্টা এক্স প্রাইম মানে আমি এটা নিম্ন যোগযোগটা করছি, এর মানে আমার আনসারটা এর থেকে বড়। এখানে আমার স্টার মানে হচ্ছে আমি ঊর্ধ্ব যোগযোগটা করছি, এর মানে আমার আনসারটা এর থেকে একটু ছোট, এর মানে আমার আনসার এটার থেকে বড়, এটার থেকে ছোট, এর মানে দুইটার মাঝামাঝি না। সুতরাং আমি কি একটা কথা বলতে পারি? আমি কি একটা কথা বলতে পারি? আমার যে এটা, এটা আমার এটার থেকে বড়। কার থেকে? সামেশন অফ এফ অফ এক্স আই প্রাইম ডেল্টা এক্স থেকে বড়, আর সামেশন অফ এফ অফ এক্স আই প্রাইম ডেল্টা এক্স থেকে ছোট। তবে অনেক সময় দেখা যায় ডিফ্লেকশন যদি কম হয় তখন সমানও হইতে পারে, মানে আমার এই দুইটার মাঝখানে, ঠিক কি না? ঠিক। এখন যদি তুমি যে n সংখ্যক খণ্ডে বিভক্ত করতেছ, এই n এর মানটা যদি, n এর মানটা যদি তুমি অসীম করে দাও, তাহলে তুমি আসল ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছ না। তাহলে আমরা এখান থেকে যা পাচ্ছি, সোজা কথা, আমার এখানে ক্ষেত্রফলটা এটার থেকে বড়, এটার থেকে ছোট। আসল ক্ষেত্রফলটা কত সেটাই তো বের করতে হবে। আসল ক্ষেত্রফল তখনই পাবো যদি n এর মান কি হয়? অসীমের কাছাকাছি হয়, n টেন্ডস টু ইনফিনিটি। এতটুকু কথা ক্লিয়ার কিনা বলো? এতটুকু কথা ক্লিয়ার কিনা? এতটুকু কথা ক্লিয়ার হলে আমরা অলরেডি যোগজীকরণ পাই গেছি, এখনই দেখবো। এতটুকু কথা ক্লিয়ার কিনা একটু আমাকে কনফার্ম করো, কমেন্টে একটু কনফার্ম করো যে আমাদের এতটুকু কথা ক্লিয়ার কিনা। ইসলাম আশিক একটা কোয়েশ্চেন করছে, ভালো, তোমার কোয়েশ্চেনটা অনেক ভালো। নিম্ন যোগজ আর ঊর্ধ্ব যোগজের মান কি একই হবে? না ভাইয়া, জিনিসটা হচ্ছে কি জানো, আমি n এর মান যত বাড়াচ্ছি এই মানটা তত বাড়তে বাড়তে a এর দিকে যাচ্ছে, এই মানটা তত কমতে কমতে a এর দিকে যাচ্ছে। n এর মান যখন অসীম করে দিব তখন সবগুলো সমান হয়ে যাবে। অসীম সংখ্যক খণ্ডে বিভক্ত করলে সবগুলো সমান হয়ে যাবে, কারণ তখন কিন্তু আর এরর নাই, এরর নাই, এরর নাই, এখানেও এরর নাই, এখানেও এরর নাই, ওই কারণে আমরা এখানে ইকুয়াল দিচ্ছি। এই শুভ একটা প্রশ্ন করলো, ভাই একই ফাংশনের ক্ষেত্রে ঊর্ধ্ব যোগজে যতটুকু বেশি নিম্ন যোগজে কি ততটুকু কম? আমি তোমার একটা কথা বলি, আমরা তো এটা কথার কথা আনছি,
এখন যে আমরা অসীম সংখ্যক খণ্ডে বিভক্ত করব, অসীম সংখ্যক খণ্ডে বিভক্ত করলে কোনো এরর নাই নাই নাই, সেটা ঊর্ধ্বযোগজ হোক নিম্নযোগজ হোক, এক কথায় এররই নেই। আর সেটাকেই আমরা বলতেছি হচ্ছে যোগজীকরণ। এর মানে যোগজীকরণে কোনো এরর পাচ্ছি না, সরাসরি আনসার পেয়ে যাব। সেটা আমরা যোগজীকরণের লাস্ট অধ্যায়ে তোমাকে প্রমাণ করে দেখাবো যে আমরা বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, সেটাই পাচ্ছি, এর বাইরে অন্য কাউকে পাচ্ছি না, এক্স্যাক্টলি সেম জিনিসটা পাচ্ছি। তখন তোমার মনকে বিশ্বাস করাইতে পারবা। আপাতত আমাকে বিশ্বাস করো। ওকে, জাস্ট আমরা আমাদের যোগজীকরণের মেইন কনসেপ্টের কাছাকাছি। তো অলরেডি আমরা যেটা দেখলাম, তাহলে আমি একটু তোমাকে চিত্রটা এঁকে দেখাই। তাহলে আমাদের ভাইয়া সিম্পল কথা হচ্ছে এটা করতে হবে এক্সের মান এ থেকে শুরু করে এক্সের মান বি পর্যন্ত। দেখো এ থেকে বি, এটা কিন্তু এক্সের মান, এক্স অক্ষের দিকে এটা ওয়াই, ভাই এটা ফাংশন ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। এই যে এরিয়া, এই এরিয়াটা আমাকে বের করতে হবে। তো আমি অলরেডি দেখছি এই এরিয়াটা হচ্ছে সামেশন অফ এফ অফ এক্স আই প্রাইম ডেল্টা এক্স এ সামেশন অফ এফ অফ এক্স আই স্টার ডেল্টা এক্স। এর মানে আমার এরিয়াটা এখানে আই এর মান 1 থেকে n, আই এর মান 1 থেকে n, এটা। এখন আমার এক কথায় আমরা বলতে পারি ভাইয়া a ইকুয়ালস টু সামেশন অফ এফ অফ এক্স আই। এটাও দিলাম না, এটাও দিলাম না, মানে ঊর্ধ্বযোগজ না নিম্নযোগজ না, কারণ দুইটা এখন সমান হয়ে যাবে। ডেল্টা এক্স কখন বলবো সমান? যখন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, যখন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এর মানে অসীম সংখ্যক খণ্ডে যখন বিভক্ত করলাম তখন ভাই ঊর্ধ্বযোগজ নিম্নযোগজ বলতে কিছু নাই, কারণ আমার এখানে কোনো এররও নাই, এটা 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 সবাই সমান। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা বলো? অর্থাৎ এটাই হচ্ছে জেনুইন ক্ষেত্রফল। এর মানে এটাকে আমরা বলতেছি পারফেক্ট এরিয়া। পারফেক্ট এরিয়া, বেশিও না কমও না, পারফেক্টটা পেয়ে গেছি, কারণ আমি অসীম সংখ্যক খণ্ডে বিভক্ত করে ফেলছি। কথা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? রেসপন্স করতে হবে। তোমার কোনো কনফিউশন থাকলে কোয়েশ্চেন করো, কোনো সমস্যা নেই। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যোগজীকরণ করে কিন্তু তারা জানে না হোয়াট আমরা যোগজীকরণ বলতে কী মিন করি। ওই কারণে আমি প্রত্যেকটা ইয়ারেই যখন করাই যোগজীকরণ, আমি শুধু এটা বোঝানোর জন্য একটা ক্লাস রাখি। আগে তোমার বুঝতে হবে কেন তুমি যোগজীকরণ করতেছো, যোগজীকরণ কী, টাইম লাগুক, আস্তে আস্তে পড়াবো। আগামী ক্লাস থেকে দেখবো উরুস্তু লেভেলে চলে যাবে, কি সুন্দর করে ম্যাথ করে ফেলবো। আচ্ছা, তাহলে আমি কি এখানে একটা কথা বলতে পারি? এই যে এই ক্ষেত্রফলটা বের করার জন্য যে ব্যবধিটা আমরা ব্যবহার করলাম, সেই ব্যবধিটা হচ্ছে এ থেকে শুরু করে বি পর্যন্ত। এই যে ব্যবধি, আমরা কি বলতে পারি এই ব্যবধিকে n সংখ্যক, এই ব্যবধিকে n সংখ্যক সমান সমান ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায়। এই ব্যবধিকে এভাবে লিখি, ডেল্টা এক্স প্রস্থ বিশিষ্ট n সংখ্যক উপব্যবধিতে, মানে ব্যবধির ভিতর আবার ব্যবধি, মানে আরো ছোট করে ফেলছি না,
তাকে আমরা বলি উপব্যবধি। উপব্যবধিতে বিভক্ত করা হলো, বিভক্ত করা হয়েছে। এবং আসল কথা, এই জিনিসটা মানে কি, এরিয়া ইকুয়ালস টু, ভাইয়া এটা মানে কি সামেশন। এই পুরা জিনিসটাকে এক কথায় কি বলে, যোগজীকরণ। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাকে এক কথায় বলে যোগজীকরণ। যোগজীকরণের জন্য গটফ্রেড লেবনিজ একটা আমাদেরকে সিম্বল দিছে, সেই সিম্বলটা হচ্ছে এটা। লিবনিজ এটা আমাকে বলে দিছে। অতএব আমরা ডাইরেক্ট বলে দিতে পারবো এফ অফ এক্স, মনে আছে বারবার বলছিলাম তুমি যদি এটাকে অসীম সংখ্যক খণ্ডে বিভক্ত করো, যত বেশি খণ্ডে বিভক্ত করবা ডেল্টা এক্স তত কমে যাবে না? তাহলে আমি কি একটা কথা বলতে পারি, n টেন্ডস টু ইনফিনিটি হলে ডেল্টা এক্স টেন্ডস টু 0 হয়? সিম্পল হিসেব না? তুমি 2 ভাগে বিভক্ত করলে ডেল্টা এক্স যতটুকু, 3 ভাগে বিভক্ত করলে ডেল্টা এক্স আরও ছোটো, 10 ভাগে বিভক্ত করলে আরও ছোটো, 100 ভাগে বিভক্ত করলে আরও ছোটো, অসীম সংখ্যক ভাগে বিভক্ত করলে এটা শূন্যের কাছাকাছি। তখন আমরা এটাকে ডেল্টা এক্সকে কী বলতে পারি, ডিএক্স বলতে পারি। এটাকে আমরা বলি হচ্ছে ডিএক্স। কোন ব্যবধিতে, কোত্থেকে শুরু, এ থেকে শুরু বি পর্যন্ত। তাহলে আমরা এটা দ্বারা কি বুঝি, এই যে এই জিনিসটা, এই টার্মটা দ্বারা কি বুঝি সেটা এখন আমি তোমাকে সুন্দর করে এখানে লিখে দিব। আগে বলো এটা বুঝছি কিনা। অর্থাৎ তাহলে আমরা এখন বলতে পারি ইন্টিগ্রেশন মানে যোগজীকরণ। কোত্থেকে, এ থেকে শুরু করে বি। কাকে, এফ অফ এক্স ফাংশনটাকে। এখানে তুমি বলতে পারো ভাই আই দেন নাই কেন, কারণ ভাইয়া এখানে আই দেওয়া হয় সামেশনের ক্ষেত্রে, যখন যোগজীকরণে চলে আসছি তখন আর আই দেওয়ার দরকার নাই। তো আই যদি দিতে হয় সামেশন করলেতে হয়, কিন্তু সামেশন করলে পারফেক্ট আনসার পাওয়া যায় না, যোগজীকরণ করলে পারফেক্টটা পাবো। এখন থেকে আমরা এই কনসেপ্ট থেকে এটা পাইলাম, এরপরে আর এগুলো দেখবই না, এখন থেকে আমরা এটা নিয়ে চলবো। এটাই হচ্ছে আমাদের আসল খেলা। আশিক ইসলাম, উপব্যবধি মানে কি? আচ্ছা দেখো আমি তোমাকে বলি, মনে করো এটা একটা জিনিস, হ্যাঁ, এটাকে তুমি 4টা ক্লাসে ভাগ করছো, মানে বুঝছো 4টা শ্রেণীতে বিভক্ত করছো। এগুলোকে আমরা বলি শ্রেণী একটা জিনিসকে। এর মধ্যে এটাকে তুমি আবার 5 খণ্ডে বিভক্ত করলা। এই শ্রেণীটা, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী। এই শ্রেণীকে আবার শ্রেণীতে বিভক্ত করলে তাকে বলি উপশ্রেণী। একইভাবে একটা সেট, এই সেটকে আবার সেটে বিভক্ত করলে তাকে বলি উপসেট। একটা ব্যবধি, এই ব্যবধিকে আমি আবার ছোটো ছোটো অনেকগুলো ব্যবধিতে প্রকাশ করতেছি, এগুলো হলো উপব্যবধি। হ্যাঁ, যেরকম সেট থেকে উপসেট, শ্রেণী থেকে উপশ্রেণী, ব্যবধি থেকে উপব্যবধি। কথা ক্লিয়ার কিনা? আমি শুধু এটাই বুঝাইতে চাইছিলাম আজকে। এটা এখন আমি সুন্দর করে এখানে লিখে দিব, তাহলে ক্লাস শেষ। কথাটা বুঝছি কিনা বলো, কথাটা বুঝছি কিনা? ওকে, তাহলে আমি সুন্দর করে এটা লিখে দিই। হ্যাঁ, আমি বোর্ডে সুন্দর করে লিখে দিই। তাহলে আমরা অলরেডি যোগজীকরণ জেনে গেলাম। দেখো তাহলে আমি তোমাকে এখানে দেখাই, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করি। হ্যাঁ দেখো তাহলে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, এখানে লিমিট দিলাম এ থেকে শুরু করে বি। ওকে ওকে, এটাকে নাম দিলাম হচ্ছে এ। জিনিসটা বুঝো, এই চিহ্নটা দেখে আমি বুঝতেছি যোগজীকরণ, এটা দেখেই আমি বুঝতেছি এটা হচ্ছে যোগজীকরণ। এই যোগজীকরণ কারো না কারো সাপেক্ষে করতে হয়। এই ডি এর পাশে এক্স দেখে আমি বুঝতেছি এক্স এর সাপেক্ষে।
কিন্তু আমি যোগজীকরণ করতেছি এক্স এর সাপেক্ষে। কাকে করতেছি? এই দুজনের মাঝখানে যে আছে সেই ফাংশনটাকে। এটা দ্বারা বুঝতেছি এফ অফ এক্স কে। তাহলে এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হলো এফ অফ এক্স ফাংশনকে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করতেছি। কত থেকে কতটুকু? এ থেকে বি ব্যবধিতে। এইটাকে আমরা বলি হচ্ছে লোয়ার লিমিট। লোয়ার লিমিট বাংলায় বলা হয় এটাকে নিম্ন সীমা। বাংলায় বলা হয় নিম্ন সীমা। উপরে যেটা দেখতেছি বি, এই বিটাকে আমরা বলতেছি হচ্ছে আপার লিমিট। আপার লিমিট এটাকে বাংলায় বলা হয় আপার মানে ঊর্ধ্ব, ঊর্ধ্ব সীমা। ঊর্ধ্ব সীমা। এই জিনিসটার আসল মিনিং হলো y is a function of x। এই যে আপার লিমিট লোয়ার লিমিট যে সীমাটা পাচ্ছি, সীমাটা কার? এই যে সীমাটা পাচ্ছি, এই যে সীমাটা পাচ্ছি কার সীমা? যার সাপেক্ষে করব তার সীমা। এর মানে এটা হচ্ছে এক্স এর সীমা। এক্স এর সীমা। তাহলে দেখো y equals to f of x ফাংশন, তাকে অন্তরীকরণ করতেছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। কোত্থেকে? এ থেকে শুরু করে বি। দেখো এটা ছোট, বিটা বড়, তাহলে এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। নিম্ন সীমা, ঊর্ধ্ব সীমা। এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করতেছি। তাহলে এবার তো আশা করি সব বুঝবা। দেখো আমি তোমাকে এবার আরেকটা দিই। a equals to ইন্টিগ্রেশন অফ এফ অফ থিটা ডি থিটা এম থেকে এন। এই কথাটার মিনিং কি? এফ অফ থিটা ফাংশনকে থিটা এর সাপেক্ষে যোগজীকরণ করতেছি, যার নিম্ন সীমা এম, ঊর্ধ্ব সীমা এন। শেষ। আজকে এতটুকু পর্যন্তই। বলো আমরা জাস্ট মেইন কথা হচ্ছে এই কথাগুলোর মিনিং বুঝছি কিনা? কথাগুলোর মিনিং বুঝছি কিনা? কথাগুলার মিনিং বুঝছি কিনা? জাস্ট আমরা এই মিনিংটা বুঝি না। তোমরা সুন্দর করে খাতায় এভাবে লিখে রাখবো মিনিংটা। হ্যাঁ, এখানে আলো পড়তেছিল, ওই কারণে একটু পিছনে নামাই দিছি, যাতে করে এবার তুমি আশা করি মনে দেখতেছ, বুঝতেছো না? হ্যাঁ, এবার দেখতেছি হচ্ছে কি, এই যে বুঝছি কি না? হ্যাঁ, তাহলে আমরা অলরেডি আজকে বুঝে গেছি। যোগজীকরণের সূত্র আমরা এখনো দেখিনি। তোমাদের কাজ হচ্ছে আমাদের ত্রিকোণমিতির যে সূত্রগুলো সেগুলো একটু শিখে রাখবা, আর অন্তরীকরণের যে সূত্রগুলো সেগুলো একটু জেনে আসবা। আমরা আগামী ক্লাসে যোগজীকরণ শুরু করব। এখনও যোগজীকরণ শুরু করি নাই, আজকে জাস্ট যোগজীকরণের সাথে পরিচয় করাইছি। এবং আসলে আমরা যোগজীকরণ পড়বো আগামী ক্লাস থেকে। আজকের ক্লাস হচ্ছে যোগজীকরণের ফিলিংসটা তোমাকে দিলাম, কি বুঝায় আসলে, আর বাকি জিনিসগুলো আমরা আগামী ক্লাসে বুঝাবো। আজকের ক্লাসের ওভারঅল আইডিয়া হচ্ছে এটা, বোর্ডে যা লেখা আছে। আমরা সব বুঝছি কি না একটু বলি তো প্লিজ। সবার একটাই সমস্যা,
বুঝি না যোগজীকরণ মিনিং কি, আমরা সেটার জন্য একটা ক্লাস দিলাম অলরেডি। আর আমাদের যোগজীকরণ অন্তরীকরণের তুলনায় কম ক্লাস লাগবে, কারণ যোগজীকরণ আনুপাতিক হারে ছোট। আর তোমার হচ্ছে এখানে আমাদের কনসেপ্ট, আমি আমার স্টাইলে করতে গেলে কনসেপ্ট কম, কারণ আমি অনেকগুলো টাইপকে একসাথে করে ফেলি ব্যক্তিগতভাবে, ওইটা আমার কাছে পছন্দ হয়, যার কারণে তোমার কাছে মনে হবে যোগজীকরণ খুবই ছোট। অনেকগুলো ম্যাথ করাবো বাট খুবই ইজি মনে হবে ইনশাল্লাহ। ওকে, আর আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। অ্যান্ড লাস্ট কথা, যোগজীকরণ আজকে করিনি, জাস্ট ফিল দিলাম হোয়াট ডু ইউ মিন বাই ইন্টিগ্রেশন। আর মাথায় রাখবো, আরেকটা কথা মাথায় রাখবো, যোগজীকরণের ইংলিশ হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের বাংলায় আবার এটাকে সমাকলনও বলা হয়। মানে যোগজীকরণের আরেকটার নাম হচ্ছে আমাদের সমাকলন, অন্তরীকরণের আরেকটা নাম হচ্ছে ব্যবকলন। ওই নামগুলো ফিজিক্সে ইউজ করে, ম্যাথে সাধারণত ইউজ করে না, তাও জেনে রাখা ভালো। ওকে, আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই চিল করতে থাকো, আসল ক্লাসে দেখা হবে নেক্সট ক্লাসে, তার আগ পর্যন্ত ওয়েট করতে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।